সাউন্ড শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। তবে সাউন্ডটা কিন্তু ক্লিয়ার হয় না। হঠাৎ ভেঙে যায়। যাচ্ছে? তাহলে নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। হতে পারে মেবি। আর যদি কথা আস্তে শুনেন তাহলে আমার হেডফোনের প্রবলেম। আমার এখন ইনফর্ম কিন্তু করে। একদম হ্যাঁ, একদম ক্লিয়ার। অনেক সময় একদম আস্তে শোনা যায়। ও তাহলে হেডফোন দূরে চলে যায়, অনেক সময় কোড করি তো হ্যাঁ, হেডফোন হ্যাঁ। দূরে চলে যেতে পারে। আমার নক দিয়ে সমস্যা নেই। আচ্ছা, যেটা দেখতেছিলাম, তো এইটা হলো আমাদের area। তো আমি এখন চাচ্ছি যে আমি সেই ইউএস এর সেলস কত সেটা বের করব। তো আমি কারের পথে ভিতরে প্রথমে জিরো ইন্ডেক্সের ভিতরে আমার সেলস ইন্ডেক্স, সেলস ইন্ডেক্সের ভিতরে আমি কাকে নিয়ে কাজ করছি, ইউএসএ। তো এখন যদি এটা আউটপুট দিই, দেখেন এই যে 5000 চলে আসছে। তার মানে কি, আমি যে কোনো ডাইমেনশনাল অ্যারে আমি সেখান থেকে ডাটা বের করে নিয়ে আসতে পারবো। চাইলে আপনারা যে কোনো একটা সেট অফ অ্যারেতেও আপনি এন্টার করতে পারেন যে না, আমি টোটাল যে গাড়ির যে সেলস আছে টয়োটার, সেটা টোটাল কত সেল সেটা দেখতে চাচ্ছি। আমি সেলস যে ইন্ডেক্সটা আছে সেটাকে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, সেটা ধরে যদি আমি রিটার্ন করি তাহলে পুরো একটা অ্যারে পাবো। এটা কি সেলস অ্যারে। বুঝতে কোনো সমস্যা হয়েছে এতটুকু? এই যে ওয়ান ডাইমেনশন বলতে তো আর কিছু নাই। টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন। হ্যাঁ, ৩ টা দিয়েছেন দেখে থ্রি ডাইমেনশন। এই তো? হ্যাঁ, 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 আর একটা হ্যাঁ, দিলে? হ্যাঁ, বুঝতে পারলাম। একটা দিলে কি ওয়ান ডাইমেনশন বলা হবে? সিঙ্গেল ডাইমেনশন। ও আচ্ছা, সিঙ্গেল ডাইমেনশন। স্যার প্রতিটা অ্যারের ভিতর কি অ্যারে লিখলে অ্যারেটা লিখতে হবে না অন্য কিছু লেখা যাবে? থার্ড ব্র্যাকেট দিয়েও করা যাবে, সমস্যা নেই। আমি জাস্ট মানে দুই ভাবে দেখাইছি। এটা উপরেও অ্যারে দিয়ে করা যাবে, সমস্যা নেই। অ্যারে দুই ভাবে করা এখানে যাবে, একটা হলে অ্যারে লিখে আর একটা হলো থার্ড ব্র্যাকেট দিয়ে, কোনোটা সমস্যা নেই, একটা করলে। আমরা তো 4-5 ও করতে পারি ডাইমেনশন, হ্যাঁ, হ্যাঁ, করা যায়। হ্যাঁ। এশিয়ার ভিতরে এমন হইতে পারে যে এশিয়ার জন্য আরেকটা ডাটা সেট আছে, প্লাস ইউএস এর জন্য আরো একটা ডাটা সেট আছে, সেটার ভিতরে আরো একটা ডাটা সেট, কমপ্লেক্স হইতেই পারে। ঠিক আছে, মানে এর পরে যা আছে একই পর্যায়ে নেমে যাবে। এখন আপনি যে কটা পর্যায়ে করতে পারবেন, কিন্তু সিস্টেম একই, যেটা দেখছেন এরপরে সিস্টেম একই। আমি 3টা পর্যন্ত নেমে দেখাইছি, এরপরে আবার এখান থেকে শুরু হইলে সেই সেম প্রসেসে নাম। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই, যদি চাই যে আমরা চাচ্ছি যে এখানে এই অ্যারেটার ডাটাটা, এখন আমরা এই অ্যারেটার ডাটাটা কিভাবে আউটপুট করবো? এখন আমরা দুই ভাবে দেখাতে পারি, একটা হলো যে ফর লুপে আর একটা হলো ফর ইচ লুপে। ফর ইচ লুপটা আমরা দেখিই নাই। ফর ইচ লুপটা এখন দেখবো। ফর ইচ লুপে কিছু সুবিধা আছে, সেটাও আমরা দেখবো। আমি একটু শেষ করি, তারপর আমি বুঝাই। এখন দেখেন অলরেডি সবগুলা গাড়ির নাম চলে এসেছে, টয়োটা, টাটা। ঠিক আছে, সবগুলা গাড়ির নাম চলে এসেছে। ফর ইচ লুপটা হলো সবচেয়ে সহজ লুপ। মানে অন্যান্য লুপে দেখেন ইনক্রিমেন্ট, ইনিশিয়াল, কন্ডিশন, প্রত্যেকটা পয়েন্ট দেওয়া লাগে। ফর ইচ লুপ এমন একটা লুপ যে লুপে খালি অ্যারেটা পাস করবেন, আর ওই অ্যারেতে আপনার যে ওই অ্যারেটার একটা নতুন নাম দিতে হবে। এটা এলিয়াস, এলিয়াস মানে নিউ নেমিং করতে হবে। এবং সেই নিউ নেমিং এর পরে আমাদের ইন্ডেক্সটা বসাই দিতে হবে যে কোন ইন্ডেক্সের ডাটাটা আমি বের করতে যাচ্ছি। জাস্ট নেম এর ইন্ডেক্সটা ডাটাটা বের করতে হবে, জাস্ট নেমটা ইকো করছি, দেখেন চলে আসছে। টোটাল সবগুলো নেম টয়োটা, টাটা এরকম চলে আসছে। তো এখন যদি চাই ডাটাটাকে একটু সুন্দরভাবে দেখাবো,
এখানে আমি ইন্ডেক্স গুলো জাস্ট বলে দিচ্ছি এবং লাস্টে একটা ব্রেক দিই। তো আমি দিলাম যে দিস কার নেম ইজ সামথিং, তারপর দিস কার হ্যাভ এত সিসি এন্ড কালার হলো এত, তারপর একটা ব্রেক দিলাম। এটা কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের লুপটা দেখেন প্রত্যেকটা গাড়ির জন্য দিস কার নেম ইজ টয়োটা, দিস কার হ্যাভ, আচ্ছা এটা সিসি দিতে ভুলে গেছি, এটা নেম এটা সিসি হবে। তো দেখেন এখন প্রত্যেকটা গাড়ির জন্য যে কালার সিসি অ্যাসাইন ছিল সবগুলোর জন্য একটা একটা করে লুপ ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি। এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের ইনক্রিমেন্ট, ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং কন্ডিশন কিছু দেওয়া লাগে না, অটোমেটিক্যালি লুপ করছে এখানে। তো এটাই ফর ইচ লুপ। তাহলে মাল্টি ডাইমেনশন অ্যারেটা বুঝতে পারলাম, সাথে ফর ইচ লুপটা আমাদের শেখা হয়ে গেল। স্যার হ্যাঁ, এখানে এই লুপটা ইউজ করার কি দরকার ছিল? আমরা তো এমনি ইকো করে ওটা দেখতে পারতাম। কোনটা কোনটা দেখবেন? মানে এই প্রথমে কার্স অ্যারেটাকে আমরা যদি ধরে একটা ইয়া দিতাম, মানে ইন্ডেক্স নাম্বার গুলো দিতাম, তা তো এমনিতেই দেখা যেত না। আর যদি 10 লাখ ডাটা থাকে, সেক্ষেত্রে এটা ইউজ হবে তখন তো আপনার এই 2 লাইনে হয়ে যাচ্ছে। না? হ্যাঁ, তখন আর যদি 10 লাখ বার বুঝতে আলাদা পারছি। আলাদা করতে চান তাহলে তো আপনি শেষ, ঠিক আছে? তো এরকম জি, মানে এই জন্যই আর কি লুপ যেটা হলো যে আমাদের এক কাজ বারবার না করে আমরা একবারে করি। আচ্ছা। ওখানে সেকেন্ড ডাইমেনশন সহ থার্ড ডাইমেনশন সহ বের করতে হলে আচ্ছা, যদি দেওয়া থাকতো একটাই, থার্ড ডাইমেনশনের একটু কাজ আছে, যদি থার্ড ডাইমেনশনটা কমেন্ট করে রাখছি। বাকি দুইটা দেওয়া নাই, সেক্ষেত্রে আর কি। হ্যাঁ, থার্ড ডাইমেনশনটা বের করতে গেলে যেহেতু এটা আলাদা একটা অ্যারে, তো ওটার জন্য আমাদের আলাদা করে আমি সেলস এর কাজ এখানে দেখাই নাই। তো এখানে আমাদের আগে এখানে অনেকগুলা কাজ আসবে, যেহেতু আমি একটার জন্য সেলস অ্যাড করছি, এটাই প্রবলেম হয়ে গেছে। সবগুলোর জন্য থাকলে হতো, তাহলে এখানে আবার চেক দিতে হবে যে আদৌ কি সেলস ইন্ডেক্স আছে কিনা। যদি থাকে তাহলে সেই ইন্ডেক্সের জন্য এখানে আবার আরেকটা লুপ। তো এখানে একটা সবার আগে একটা চেক আসবে, কারণ একটা আছে অন্যটাই নেই। তো আমি এটার জন্য করলাম, পরের অ্যারেতে গিয়ে তো এটা ইরো খাবে, বলবে যে আনডিফাইন্ড ইন্ডেক্স, সেলসই তো নাই, ইন্ডেক্স মিসম্যাচ। কিন্তু সমস্যা নাই, এটাও দেখতে পারবো আমি। এখানে আগে আমি একটা চেক দিচ্ছি যে আদৌ কি সেলস এর ইন্ডেক্স আছে কি। তো বুঝতে পারছেন কেন বললাম? হ্যাঁ, যদি থাকে তাহলে যদি এটা প্রিন্ট থাকে হবে। তাহলে ওইটা ওইটা সব প্রিন্ট হবে। হুম, হ্যাঁ, এই দেখেন আগে এটার জন্যই প্রিন্ট হয়েছে, কারণ হলো এটাতে ডাটা আছে, সেলস আছে, বাকিগুলো কিন্তু নাই। ঠিক আছে? এখন কথা হলো যে আমি তাহলে এই ডাটাটা কিভাবে দেখাবো। এই ডাটা দেখানোর সিস্টেম আছে। এটা চাইলেও আপনারা ফর ইচ লুপে ফেলতে পারেন বা ফর লুপেও দেখতে পারেন, যেভাবে মন চায়। ঠিক আছে? তো অ্যারেতে যখন নিয়ে আসছি তখন ওইটা আমরা দেখেন সেলস আর হলো এখানে ইন্ডেক্সের নাম কি ছিল। এখানে আবার আমরা কাজ করছি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডেক্স অ্যাসাইন করছি। ইউএস এর জন্য একটা, এশিয়ার জন্য একটা,
ইন্ডেক্সের নামগুলো আমাদের এখানে বলতে হবে। এখানে যেটা করলাম সেলস ইন এশিয়া আর সেলস ইন ইউএসএ এভাবে দিয়ে দিলাম, দেখি আউটপুট কি আসে। তো মনে হয় হয়েছে, ব্রেক দিতে হবে। আউটপুট তো আসে নাই। এবং লুপটা দুইবার ঘুরছে, এটা একবার। আপাতত যেটা আসছে যে সেলসটা চলে আসছে। যদি চাই সেলস এভাবে দেখা দিতে পারবে। বারো আছে। বাস। এখানে আরো কাজ আছে, চাইলে অনেক অনেক এনডেপথ কাজ করা যাবে। এখানে আরো চেকিং আছে, যাকে একটা চেকিং ও দেখলেন আপনারা কিভাবে একটা চেক দেওয়া যায় শুধু সেলস এর জন্য। সেলস যদি আরেকটাতে আবার অ্যাড করেন তখন আবার সেটাতে দেখাবে, অন্যটাতে আর দেখাবে না। ডাইনামিক্যালি যে আপনি চেক দিয়ে রাখতে পারেন যে এই ধরনের ইন্ডেক্স পরবর্তীতে অ্যাড করতে পারেন। তো এটা আবার দুইটার জন্য দেখাবে, আর একটা দেখাবে পরেরটা নিচেটা দেখাবে, মাঝখানেটা চেক দেওয়া আছে আর কি। তো আমাদের অ্যারেতে কিছু ফাংশন, ফাংশন গুলো থেকে যেমন স্প্রিং এ কিছু ফাংশন আছে কতদিন দেখছিলাম, যে যেমন সাব এসটিআর, তারপর এসটিআর কাউন্ট, এসটিআর লেন, ওয়ার্ড কাউন্ট, এরকম অ্যারেরও কিছু বিল্ট ইন ফাংশন। তো ফাংশন গুলো একটু দেখি। তো অ্যাকচুয়ালি ফাংশন অনেক অনেক ফাংশন, অ্যারাউন্ড 50 to 60টা ফাংশন আছে। তো আমাদের মানে অ্যাটলিস্ট কিছু জেনে রাখা দরকার। সাথে আমি আপনাদের গাইডলাইন দিয়ে দিব, আপনারা আসলে ফাংশন গুলো টোটালি কোথায় পাবেন, সেগুলো কোথা থেকে শিখতে পারবেন। তো আমরা একটা ওটা দেখি, কম্বাইন, অ্যারে কম্বাইন। তো অ্যারে কম্বাইনের কাজটা কি?
তো এখানে আসলে কি হলো দেখেন, অ্যারে কম্বাইন। তো আমি এখানে প্রথম যে অ্যারেটা বানাইছি 1 2 3, পরে অ্যারে বানাইছি 4 5 6। তো অ্যাকচুয়ালি 1 2 3 না দিয়ে আরেকটু কঠিন কিছু দিই, 9 8 7, আর পরেরটা দিলাম 4 5 6। তো আমি যদি অ্যারে কম্বাইন করি, দেখেন অ্যারে কিন্তু কম্বাইন হয়েছে। অ্যাকচুয়ালি দুইটা অ্যারে ক্রিয়েট হয় না, অ্যারে কিন্তু একটাই ক্রিয়েট হয়েছে, কিন্তু একটা অ্যারের ভ্যালু আরেকটা অ্যারের ইন্ডেক্সে গিয়ে পড়ছে। ঠিক আছে, 9 কিন্তু এই অ্যারের ভ্যালু, যেটা এই অ্যারের ইন্ডেক্স হিসেবে ক্রিয়েট হয়েছে। মানে লেফটে যেটা আছে সেটা ইন্ডেক্স, আর রাইটে যেটা আছে এটা ভ্যালু। এগুলো আসলে লাগে, একটু কমপ্লেক্স টাইপের জিনিস বানাইতে গেলে তখন অনেক সময় লাগে। তো এটা মাথায় রাখলে ভালো, যে কি কি আমাদের অ্যারের ফাংশন আছে। তারপর আরো একটা ফাংশন আছে অ্যারে কি। তো আমি একটা অ্যারে দিয়ে আমি তারপর প্রিন্টার দিলাম অ্যারে কিস। তো যদি এবার আউটপুট দেখেন, তো দেখেন 0 1 2। এখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি জিনিসটা এরকম হয়। দেখেন এখন আমি অ্যারে কিসে দিলাম কি, ভ্যারিয়েবল সি নামে একটা অ্যারে নিলাম, যেটার ভিতর করিম আর 6 দুইটা ভ্যালু, এবং নেম আর ক্লাস দুইটা ইন্ডেক্স আছে, আমি অ্যারে কিস এর ভিতর দিলাম। তো এখন যেটা হবে, দেখেন নেম আর ক্লাস এই দুটো কিন্তু আমার ইন্ডেক্স ছিল। নেম আর ক্লাস দুটো ইন্ডেক্স ছিল। তো এই দুইটা যেটা হয়েছে, এই যে আমার এখন ভ্যালু হয়ে গেছে ইন্ডেক্সে ভ্যালু। তো ইন্ডেক্সের ভ্যালু মানে, মানে ইন্ডেক্সকে যদি আমরা ভ্যালু আকারে বের করে নিই, অনেক সময় লাগে যে অ্যারেতে যে অ্যারের যে কি গুলো আছে সেই কি গুলা নিয়ে আমার কোনো কাজ করা লাগতে পারে। সেক্ষেত্রে অ্যারে কি ফাংশনটা ইউজ করলে আমি ওই কি গুলাকে আমি আরেকটা অ্যারেতে পেয়ে যাবো, জাস্ট কি গুলা। এখানে সব ধরনের কাজই করা যায়, বিল্ট ইন সব, এগুলো সব বিল্ট ইন ফাংশন, এবং আপনাদের মুখস্থ রাখতে হবে, প্যারামিটার মাথায় রাখতে হবে। তারপর আছে অ্যারে শিফট। তো অ্যারে শিফট কি করে, দেখেন জাস্ট কোর ইনকে রাখছে। তো এখানে যে কোনো একটা অ্যারের যদি ফার্স্ট যে ইন্ডেক্সটা আছে সেটাকে আপনার প্রয়োজন হয়, বা আপনি যদি নিয়ে আসতে চান শুধুমাত্র, তাহলে অ্যারে শিফট ইউজ করতে পারেন। তো আপনি এটা চাইলে ওই ফার্স্ট ইন্ডেক্সটা নিয়ে কাজ করতে পারেন। তারপর আছে অ্যারে রিভার্স, তারপর অ্যারে স্লাইস। ঠিক আছে, অ্যারে রিভার্স যেটা করে অ্যারেটারে পুরো রিভার্স করে দেয়, আমি দেখাই দিব আপনাদের এগুলো এখান থেকে একটু প্র্যাকটিস করে নিন। তারপর অ্যারে স্লাইস, স্লাইসও অনেকটা ওই যে সাব এর মতো। তো দেখেন এখানে কতগুলো ফাংশন, এখানে 50-60-র উপরে ফাংশনই আছে। তো এখানে যে জিনিসগুলো যেমন আমরা আহ, যেগুলো আমাদের লাগে, এখানে যে অ্যারে কিসটা দেখছি, তারপরে স্লাইস,
অ্যারে স্লাইসটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো আমরা যেকোনো একটা অ্যারের যেকোনো একটা ইন্ডেক্স কেটে নিয়ে আসতে পারি। যে অ্যারে স্লাইস দিলাম, তারপর অ্যারেটাকে পাস করলাম, তারপর 2 লিখলাম। তাহলে কি হবে? তো দেখেন এখানে আমাদের রেড, গ্রিন, ব্লু। তো এখানে ব্লু এর পর ইয়েলো, ব্রাউন। তো এখানে দেখেন ব্লু, ইয়েলো, ব্রাউন মানে হলো যে অ্যারেটা আছে সেই অ্যারের 2 নম্বর ইন্ডেক্সের পরে যা আছে সেটা রেখে দিব, বাকি সব বাদ। মানে প্রথম যে পার্টটা এটা বাদ দিয়ে 2 নম্বর থেকে শুরু হবে। তো এটা 0, এটা 1, এটা 2, 2 এর থেকে লাস্ট পর্যন্ত আছে। তো এই যে স্লাইস, তো স্লাইসের কিন্তু আরো প্যারামিটার আছে, এগুলো আপনার এখানে দেখে নিন এবং এগুলো নিয়ে আরো পড়বেন, এখানে ডিটেল দেওয়া আছে ফাংশন গুলো। তারপর অ্যারে সাম, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারে সাম যেটা করে যে যেকোনো একটা অ্যারের যত ভ্যালু আছে সব যোগ করে দেয়। মনে করেন যে এখানে অ্যারে আছে 5, 15, 25, জাস্ট অ্যারে সামে ফেলাই দিবেন, অ্যারেটাকে ফেলাই দিবেন, এখানে টোটাল যোগ করে পাঠাই দিবেন কত আসছে। তারপর অ্যারে শিফট তো দেখলাম, অ্যারে স্লাইস দেখছি, তারপর অ্যারে আনশিফট আছে। তো অ্যারে আনশিফট যেটা করে আপনার, the array unshift function insert a new element to the array. The array value insert in the beginning of the array, মানে আপনার একটা নতুন একটা ভ্যালু যদি অ্যারে প্রথমে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যারে আনশিফট ইউজ করবেন। তার মানে আমার একটা অ্যারে আছে যেখানে কি আছে, রেড আছে, গ্রিন আছে। এখন চাইলে আমি একটা নতুন ইন্ডেক্স ব্লু অ্যাড করব, কিন্তু আমার ইচ্ছা হলো ব্লুটাকে লাস্টে না, আপনি কিন্তু ব্লু অ্যাড করলে লাস্টে অ্যাড হবে, আমি চাচ্ছি যে না ব্লুটা ফার্স্টে অ্যাড হবে। তাহলে অ্যারে আনশিফটে ফেলাই দিন। তাহলে এখন যেটা হবে দেখেন, ব্লু, তারপর রেড, তারপর গ্রিন। তো ব্লু কিন্তু এখানে সবার আগে চলে যাচ্ছে। তারপর অ্যারে ওয়াক আছে, এটা দেখেন অ্যারে একটা অ্যাসোর্ট হলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। কাউন্ট দিলে অলরেডি কাউন্ট দেখছি, কাউন্টটা হলো আপনার টোটাল যে অ্যারেতে ইন্ডেক্স আছে সেগুলোর কাউন্টিংটা দেখায়। তারপরে ইন অ্যারেটা হলো আপনার কোন একটা ভ্যালু যদি অ্যারেতে আমরা খুঁজতে চাই, মনে করেন যে মিস্টার পিটার, জো, ক্লিন আর ক্লেভল্যান্ড, এই 4টা ভ্যালু আছে। এখানে আমি এই ক্লিনকে অ্যারেতে খুঁজতেছি, তো আমি ইন অ্যারে দিয়ে ওই অ্যারেটার নাম দিব আর এই ক্লিনটা যে ভ্যালুটা আমি চাচ্ছি সেটাকে যাব। যদি আমি ডাটা পাই তাহলে তো ইন অ্যারেটা ট্রু হবে, তাহলে ম্যাচ ফাউন্ড, আদারওয়াইজ ম্যাচ নট ফাউন্ড। ইন অ্যারে যেটা করে যে কোনো একটা অ্যারেতে সার্চিং এর জন্য use হয়। আচ্ছা, তারপর কে সর্ট, এটা হলো কি ওয়াইজ যদি সর্ট করতে চান। তারপর সাফেলটা হলো যদি অ্যারেটার মানে কি করে, মানে আপনি অ্যারের যে ভ্যালুটা আছে এক এক সময় এক এক ইন্ডেক্স এক একটা অ্যাসাইন করবেন, সেক্ষেত্রে সাফেলটা দেখতে পারেন। তারপরে এটা দেখেন, ঠিক আছে, একটা একটা করে দেখেন সব, মানে মোটামুটি সময় লাগবে এগুলো দেখতে। তো আমি একটা ধারণা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি যে কিভাবে কাজ করবেন বা এখান থেকে প্র্যাকটিস করবেন। তো মোটামুটি এটাই আমাদের অ্যারে নিয়ে ক্লাস ছিল। নেক্সট দিন হলো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমরা কাজ শুরু করবো, অবজেক্ট নিয়ে আমাদের একটা ক্লাস যাবে। তো এগুলো আপনারা প্র্যাকটিস করেন। কারো কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, আমরা অ্যারে দিয়ে তো ছোটখাটো ডাটাবেস তৈরি করতে পারি। ডায়নামিক হবে না, হ্যাঁ, ডায়নামিক হবে না তো, ডাটা যে সেট তৈরি করা যাবে, ডাটা আইডি, সেট। পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো আমরা তো রাখতে পারি না অ্যারেতে। না, অ্যারে তো কোনো স্টোরেজ না, অ্যাকচুয়ালি অ্যারেতে আপনি ডাটা এনে রাখবেন কিন্তু সেই ডাটাটা কোত্থেকে আসবে? সেই ডাটা যে ফর্ম থেকে আসবে, ফর্ম থেকে এনে রাখতে পারি না না না, অ্যারে অ্যারে আছে। কোনো, না না না, অ্যারে কোনো স্টোরেজ, যে আপনি ডাটাবেসে যেরকম রাখতেছেন যে একটা ডাটা রাখবেন সেই ডাটাটা আপনি 6 মাস পরে এসে পাচ্ছেন, আপনি ফর্মে একটা ডাটা টাইপ করবেন সেই ডাটাটা অ্যারেতে কখনো স্টোর করা যাবে না। সেটা ডাটাবেসে স্টোর টেম্পোরারি, করতে পারবেন। এটা কি টেম্পোরারি হিসেবে থাকে?
না না, কোনো টেম্পোরারি হিসেবে না, ডাটা এনে আমি শো করানোর জন্য অথবা আচ্ছা, স্ট্যাটিক আকারে থাকে, স্ট্যাটিক। আমি যে ডাটাটা দিছি এই ডাটা কি চেঞ্জ হচ্ছে, এখন হ্যাঁ, ফর্মেট থেকে ডাটা তো হ্যাঁ। এখানে আমি আনতে পারবো না, অন সাবমিটে আনতে পারবো। আমি যখন ইভেন্টটা ক্রিয়েট করতেছি তখন আমি অ্যারেতে আনতে পারবো, ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর তো আমি এই অ্যারে আর খুঁজে পাবো না। এটা ডাটাবেস ছাড়া রাখার উপায় আছে না না, কোনো টেক্সট বা কোথাও? তাহলে এই যে এক্সএমএল ফাইল ওইগুলা ওটা কি সব অ্যারে সিস্টেম নাকি? সব ডাটাবেস থেকে আসে। এক্সএমএল এর ডাটা কোথা থেকে জেনারেট হয়, ডাটাবেস থেকে জেনারেট হয়ে শো করে। তা আমাদের সামনে যে আরো তো কোড থাকবে সেখানে বা প্রজেক্টে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটাকে কিভাবে অ্যাড করা যায় একটু কোন একটা ক্লাসে দেখাই দিয়েন। পেমেন্ট গেটওয়ে আমরা দেখতে পারবো না, পেমেন্ট গেটওয়ে দেখতে পারবো না, কারণ পেমেন্ট গেটওয়ে আমি একটা ধারণা দিয়ে দিব, আপনারা ওটা নিয়ে একটা আইডিয়া পাবেন। আর যদি লাইভ পেমেন্ট গেটওয়ে কখনো ইন্টিগ্রেট করতে চান তখন আমাকে নক করুন। ডকুমেন্টেশন প্রোভাইড করে দেয় পেমেন্ট গেটওয়ে, যখন আপনি এসএসএল কমার্স বা বিটি স্মার্ট গেটওয়ে, বিকাশ হ্যাঁ, ওদেরটা হ্যাঁ, ইন্টিগ্রেট করবেন, সবার আগে আপনার এপিআই নিয়ে ভালো নলেজ থাকতে হবে। মানে আমি এপিআই নিয়ে অ্যাটলিস্ট 2-3টা ক্লাস নিতে হবে, খালি এপিআই তো অনেক স্ট্রাকচার আছে, কিভাবে ডাটা পাস করতে হয়, এপিআই তৈরি করতে হয়, এপিআই তে আপনার ডাটা পুশ করতে হয়, এগুলা জানতে হবে। এপিআই ছাড়া পেমেন্ট গেটওয়েতে কিছু নাই। এপিআই যদি পারেন তো এই পেমেন্ট গেটওয়ে এমনিই পারবে, ঠিক আছে, এপিআই ডেভেলপমেন্ট শিখতে হবে। এখানে মানে পেমেন্ট গেটওয়ের উপরে তো প্রাথমিক ধারণা দিবেন, তাই না? না, আমি বলতেছি পেমেন্ট গেটওয়ে নিয়ে, পেমেন্ট গেটওয়ে যে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এপিআই ছাড়া তো পারবেন না, কারণ আপনার ও ওখানে থার্ড পার্টি এপিআই না, ওরা তো আপনার মানে আপনি এসএসএল কমার্সে যোগাযোগ করবেন, ওরা যেটা দিবে আপনার এপিআই সেট দিবে, সেই এপিআই সেটটা আপনি কিভাবে আপনার কোডে ইন্টিগ্রেট করবেন সেটা যদি না পারেন তো আপনি তো পারবেন ও না সেটা ইন্টিগ্রেট করতে, বুঝতে তাহলে পেরেছি, আপনার বুঝতে এপিআই আগে পারছি। শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওটাও কিন্তু মোটামুটি ভালো ধারণা রাখতে হবে, এবং এপিআই তে আপনার জেসন ফরম্যাট ইউজ করে। ওই যে আমি যেটা বললাম, এপিআই সিকিউরিটি আছে, এপিআই রাউটিং আছে, এপিআই স্ট্রাকচার আছে, এপিআই পোস্ট মেথড, এপিআই যে 4টা মেথড আছে, পোস্ট, গেট, ফেচ, প্যাচ, আর হলো আপনার ওটা আপডেটের জন্য তো প্যাচ, আর হলো আপনার ডিলিট, এই 4টা মেথড। পোস্টম্যান সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তারপরে আপনার এপিআই সিকিউরিটি তো বলছি অলরেডি। আর হলো এই এই জিনিসগুলো ভালোভাবে জানা, রেস্ট এপিআই জানতে হবে, সোপ এপিআই জানতে হবে, তারপরে আপনার জেসন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। এই 11টা জিনিস বললাম, যে এই 11টা জিনিস ভালো মতো শিখলে আপনার কাছে পেপ্যাল, স্ট্রাইপ, এসএসএল কমার্স এগুলা মানে তখন দুধ ভাত, ঠিক আছে, এগুলো তখন আসবে আর যাবে। মানে আপনার এই বেসিক 11টা জিনিস জানা থাকলে তখন আর পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যে কোনো আসলে আপনি 1 ঘন্টা লাগবে আপনার শিখতে। তাহলে আমাদের এপিআই এবং ওই অ্যাজাক্স যেটা, এটা আলাদা আমাদের মানে শিখলে তাহলে ভালো হয়, এরকম কি? এটা আলাদা মানে কি, এটা আপনাদের শিখতে হবে, মানে এটা মানে কি ফিউচারে, মানে এখানে তো আমরা মানে দেখেন 1-1.5 ঘন্টার ক্লাস 30 ঘন্টার ভিতর কত কিছু দেখতেছি, ঠিক আছে? কিন্তু এটা আপনার মানে আমি আমি আপনাদের লাস্টের দিনে দিয়ে দিব, যে আপনাদের এরপর আরো কি কি শিখতে হবে, গাইডলাইন আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এবং কই থেকে শিখবেন আমি একটা আইডিয়া দিয়ে দিতে পারবো। আচ্ছা না আচ্ছা আচ্ছা। প্লাগইন টাইপের কিছু নাই? হ্যাঁ রবিশ, ওখানে, হ্যাঁ আমরা কি ওইরকম প্লাগইন যেমন ওয়ার্ডপ্রেসে হয়, তো এখানে কি প্লাগইনটা কি যোগ করা যায় কিনা, হ্যাঁ এটা হ্যাঁ, একটু এপিআই প্লাগইন, কাজটা প্লাগইন দিয়ে করা যাবে? প্লাগইন দিয়ে এপিআই এর ক্লাস কাজ করা যাবে, কিন্তু আপনার যে 11টা পয়েন্ট বললাম এগুলা না হ্যাঁ, হ্যাঁ। জানলে প্লাগইনও আপনি কাস্টমাইজ করতে পারবেন। আগে সবার আচ্ছা, আগে হলো বেসিক, বুঝছেন? হুম, তারপর হলো হুম, প্লাগইন অনেক পরের বিষয়। আচ্ছা। এখন তাহলে আপনি শিখতে আমাদেরকে পারবেন। এটার জন্য তাহলে এসএসএল, এপিআই, জেসন এই এই জিনিসগুলো আগে এক ধারণা জানতে হবে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনি একটু পজ দিয়ে শুনে নিন, আমার এখন আবার বলতে সম্ভব না, আপনি ক্লাসে রেকর্ডিং। না ঠিক আছে, আমরা ওটা আচ্ছা, শুনতে পারবো। বুঝতে হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো আর কি, হ্যাঁ, যা যা যেগুলো বলেছেন সেগুলো। হ্যাঁ, ওগুলা গুগলে সার্চ দিয়ে হোক, ইউটিউবে টিউটোরিয়াল দেখে হোক, কার কাছ থেকে শিখে আচ্ছা, হোক, যেভাবে হোক না কেন আপনার শিখলে আর কি ওগুলো আপনি করতে আচ্ছা, পারবেন। একটু জেনারেল আইডিয়া দিবেন, মানে ওইটা ছাড়া আর কি, যেটা যেটা বাকি যেগুলা করা আমাদের হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমি আচ্ছা, ওটা লাস্ট ক্লাসে দিয়ে দেবো, আগে এগুলো শেষ করেন, পরে আমি লাস্ট ক্লাসে আপনাদের গাইডলাইন দিয়ে দিব যে কি কি
আর এখানে কোনো প্লাগইন আছে কিনা বা প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় এটা না না একটু প্লাগইন তো আপনার ফ্রেমওয়ার্ক ছাড়া পাবেন না পিএইচপি তে তো আমরা লাইব্রেরি ইউজ করি আর যখন আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করবেন সেখানে প্লাগইন ইউজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস সাউন্ডটা কিন্তু দূরে চলে গেছে। শুনতেছেন হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস যেমন আপনি ওয়ার্ডপ্রেস যদি ইউজ করেন তাহলে না প্লাগইন এর বিষয় আসে আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে দেখতেছি ঠিক আছে র পিএইচপি তে প্লাগইন র পিএইচপি তে হচ্ছে লাইব্রেরি আচ্ছা ফ্রেমওয়ার্কে হয় প্লাগইন আচ্ছা আচ্ছা যেহেতু আমরা র স্যার পিএইচপি এই দেখি লাইব্রেরিটা কি? লাইব্রেরি কি যে কোয়ারি একটা লাইব্রেরি যেমন জেকোয়ের মতো আমরা দেখছিলাম, হ্যাঁ, পিএইচপি হ্যাঁ। লাইব্রেরিটা কি? এরকম পিএইচপির অনেক লাইব্রেরি আছে লাইব্রেরি এখানে মনে করেন যে সাপোজ মনে করেন ইমেজ কাস্টমাইজেশন করার জন্য পিএইচপি একটা লাইব্রেরি আছে এই যে কোয়ারি তো ওটা ইন্টিগ্রেট করে দিবেন করে আপনি ইউজ করবেন ঠিক আছে এটা বিল্ট ইন কোড না কিন্তু থার্ড পার্টি কোনো কোম্পানি বা ব্যক্তি আপনার জন্য কোডটা করে রাখছে আপনি জাস্ট ওই মেথডগুলো বা ফাংশনগুলো ইউজ করতেছেন যে করে সেটার কি নির্দিষ্ট কোনো নাম আছে? হ্যাঁ যে করে পিএইচপি লাইব্রেরির তো অভাব নাই অনেক লাইব্রেরি আছে গুগলে সার্চ দেন এক এক কাজের জন্য এক এক লাইব্রেরি সাপোজ আমি বললাম যে আপনি না, আমরা যেমন জাভা স্ক্রিপ্টের জেকোয়েরি করছিলাম সেরকম না না এখানে জনপ্রিয় কিরকম? জনপ্রিয় মানে কি এখন যে পিএইচপির জনপ্রিয় মনে করেন যে পিএইচপির আপনি PHP মানে পিএসপির যে প্লাগইন এই প্লাগইন সরি লাইব্রেরি এই লাইব্রেরিগুলি কি ওই ওই প্লাগইনের মতোই মানে ওরকম ব্যবহার করা হ্যাঁ যায় যেমন আমরা ওয়ার্ডপ্রেসের গিটহাবে plugin। যেমন গিটহাবে যে এই প্লাগইনটা আমি ইউজ করছি লাইব্রেরিটা ইনভেনশন ইমেজ তারপর এটা ইউজ করিনি এটা ইউজ করছি তো এটা একটা পিএইচপি লাইব্রেরি তো লাইব্রেরির জিনিসটা কি আপনারা তো ক্লিয়ার যে কোয়ারি যেরকম দিচ্ছে তো এখানেও আমাদের প্রসেস আছে যে আমরা কমান্ড লাইন দিয়ে এটাকে নামাই তারপরে এখানে আমরা চাইলে পিএইচপি কোন একটা ইমেজ যেমন রিসাইজ ঠিক আছে চাইলে আমরা একটা ইমেজকে রিসাইজ করতে পারি এই পিক্সেল এবং সেটাকে আমরা একটা ওয়াটারমার্ক অ্যাড করে একটা ফোল্ডার অ্যাড করে দিই তো এই কাজটা আমি র পিএইচপি তে করতে গেলাম অনেক সময় লাগে কিন্তু আমি এখানে এইটা লাইব্রেরি স্যার? হ্যাঁ লাইব্রেরি ইউজ করছি প্লাগইনের মতো দেখাচ্ছে জিনিসটা। প্লাগইন বলতে কি বুঝেন প্লাগইন বলতে জেকোয়েরি যে আমরা প্লাগইন গুলো এইভাবে তো কাস্টমার মানে এইভাবে নামাই তো jQuery কাস্টমাইজ করি। প্লাগইন না jQuery লাইব্রেরি না না, জেকোয়েরির প্লাগইন গুলা এইরকম তাই বললাম। প্লাগইন না যে এটা jQuery তো plugin। এটা আচ্ছা মেথড আমি বলি প্লাগইনটা মনে হয় লাইব্রেরি থেকে প্লাগইন তৈরি হয় তাই তো না প্লাগইনটা বা হলো একটা প্রোগ্রাম একটা ফ্রেমওয়ার্কে রিউজেবল করার জন্য কিছু কোড থাকে সেগুলোকে আমরা বলতে হ্যাঁ, পারি যেমন ওয়ার্ডপ্রেস যখন চালাচ্ছেন তখন এসইও করার জন্য ওরা কিছু রিউজেবল কোড করে রাখলো যেটা আপনি নামায় জাস্ট ওয়ার্ডপ্রেসেই করতে পারবেন এটা লারাভেলে পারবেন না কোঅর্ডিনেটর ইউজ করতে পারবেন না তো ওটা কি ওটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন আবার কি আছে ওটা জুমলার প্লাগইন মানে জুমলার যেসব ডেভেলপার আছে তারা ওই জুমলা ফ্রেমওয়ার্কটাকে আরো ইউজফুল করার জন্য কিছু কোড রিউজেবল করে রাখলো সেগুলো হলো সেই ফ্রেমওয়ার্কের প্লাগইন সেটা আপনি আবার অন্য ফ্রেমওয়ার্কে ইউজ করতে পারবেন তাহলে এটা ফ্রেমওয়ার্ক ওয়াইজ আর এই যে এটা হলো লাইব্রেরি এই লাইব্রেরি আপনি পৃথিবীর যে কোনো পিএইচপি ফাইল ইউজ করতে পারেন সেটা ওয়ার্ডপ্রেস হোক লারাভেল হোক র পিএইচপি আমরা চাইলে এখানেও করতে পারি এটা হলো লাইব্রেরি বুঝতে পারছেন আচ্ছা এখানে আমরা সার্ভার রান করি কি কি দিয়ে এখানে যেমন ওয়ার্ডপ্রেসের বেলা ওয়ার্ডপাস দিয়ে জুমলার বেলায় ওটা করে তো এখানে কি পিএসপি দিয়ে আমরা করব না হ্যাঁ আমরা তো র পিএইচপি ওয়েবসাইটটা আমরা তো র পিএইচপি আচ্ছা আমরা তো কোনো ফ্রেমওয়ার্ক দেখতেছি না। স্যার জুমলা সিএমএস না? হ্যাঁ জুমলা সিএমএস মনে হয় ওয়ার্ডপ্রেস আমার জুমলা যত ম্যাজেন্টো সিএমএস কালকে একটা পোস্ট দেখলাম জেসন নিয়ে। স্যার জেসনের সাথে জেকোয়েরি জাভাস্ক্রিপ্টের সম্পর্কটা কি? জেসন আলাদা একটা জিনিস জেসন হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন জেসন তো আমরা জেসন হলো একটা ফরম্যাট যে ফরম্যাটে আমরা ডাটা প্রসেস করতে পারি বা আমরা ডাটা পাস করতে পারি কথাগুলো আস্তে শোনা যাচ্ছে। হেডফোন তো কাজ করি শোনা হচ্ছে এবার হ্যাঁ এখন শোনা। দেখেন জেসন হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ঠিক আছে এটা হলো ফাইল ফরম্যাট যেটার মাধ্যমে আমরা ডাটা শেয়ার করতে পারি এটার নাম রাখা আছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন is an open source file format and data interchange format that used to human readable text to store transformation
consist and attribute value pair and array type ডাটা। তো এখানে যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের নাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো একটা ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট মানে এক্সএমএল যেরকম একটা ফাইল ফরম্যাট, জাভাস্ক্রিপ্ট JSON একটা ফাইল ফরম্যাট। এখানে আমরা হিউম্যান রিডেবল ডাটা রাখতে পারি এবং সেই ডাটা থেকে ডাটা স্টোর করতে পারি, ট্রান্সমিট করতে পারি, যেটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি, এবং কি ভ্যালু আকারে ডাটাটা থাকে, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আপনারা দেখছেন। এটাই অ্যারের মতো। এই যে এটাতে মানে কোটেশনের ভিতরেই সব থাকে, কোটেশনের বাইরে কিছু। এই যে এটা array র তো মধ্যে অ্যারের মতোই দেখাচ্ছে, পুরো জিনিসটা তো অ্যারের মতোই আছে হ্যাঁ, মনে হচ্ছে। থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট। এটা পার্থক্য হলো যে দুই সাইডেই কোটেশন থাকতে হবে মাস্ট। এটাই just। আমাদের তাহলে অ্যাজাক্স সম্পর্কে জানতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাজাক্স না জানলে সমস্যা নেই, কিন্তু জানা থাকলে ভালো। অ্যাজাক্সটা হবে যে আপনার পেজ রিফ্রেশ ছাড়া ডাটাবেজে কমিউনিকেট করতে গেলে কাজে লাগে। কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কালকে পরের দিন আবার দেখা হবে। তো মোটামুটি যা দেখছি এগুলাই প্র্যাকটিস করেন, সাথে W3 স্কুলে যেগুলো দেখলাম ওগুলো দেখতে থাকেন। ঠিক আছে, তাহলে আবার আমরা পরে বলবো। এটা টাইম শেষ, আর 1 মিনিট আছে, এন্ড করে দিলাম।